সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আন্তর্জাতিকের পরিবেশ ইস্যু ও জলবায়ু কূটনীতি সম্পর্কে ক্লাস করব। আমাদের আন্তর্জাতিকে যে 5টি চ্যাপ্টার রয়েছে, এই 5টি চ্যাপ্টারের মধ্যে একটি চ্যাপ্টার পরিবেশ ইস্যু ও জলবায়ু কূটনীতি। এই চ্যাপ্টার থেকে আমাদের 4 মার্কসের কোশ্চিন আসে। এই চ্যাপ্টারটি খুব বেশি বড় নয়। দেখা যাচ্ছে বাকি যে 4টা চ্যাপ্টার রয়েছে, সেই 4টা চ্যাপ্টারের আপনাকে অনেক পড়তে হচ্ছে। সেই অনেক পড়ার পরে আপনি 4টা কোশ্চেন কমন পাচ্ছেন, কিন্তু এখানে মাত্র একটা চ্যাপ্টার, খুব ছোট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার পড়লে আপনি এখান থেকে 4 মার্কসের কোশ্চেন পাবেন। এই চ্যাপ্টারটি আগে ছিল না। 34তম বিসিএসের পর থেকে মূলত এই পরিবেশ ইস্যু ও জলবায়ু কূটনীতিটা ইনক্লুড করা হয়েছে বিসিএসের সিলেবাসে। পাশাপাশি বিসিএসের রিটেন পরীক্ষাতেও এই পরিবেশ ইস্যু ও জলবায়ু কূটনীতির উপরে আমাদের কোশ্চিন আসছে। সেখানেও 4 মার্কসের কোশ্চিন থাকবে। সুতরাং প্রিলি এবং রিটেন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। পরিবেশ ইস্যুটা শুধু আন্তর্জাতিকের জন্য নয়, আমাদের যে বাংলাদেশ অ্যাফেয়ার্স রয়েছে, বাংলাদেশ অ্যাফেয়ার্সের মধ্যেও পরিবেশ সম্পর্কিত প্রায় 10 মার্কসের কোশ্চিন থাকে রিটেন পরীক্ষাতে। এর বাইরে আপনি যখন বাংলাতে রচনা লিখবেন, তখনও পরিবেশ সম্পর্কিত একটা রচনা আপনি পেতে পারেন, প্রায় 20 মার্কস। ইংলিশে আপনার যে এসে আসে বা কম্পোজিশন আসে, সেখানেও আপনি পরিবেশ সম্পর্কিত কোনো কম্পোজিশন বা এসে আপনি পেতে পারেন, সেখানেও প্রায় 20 মার্কস। তাহলে পরিবেশ ইস্যুটি আপনার বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, বাংলা এবং ইংলিশ, এই 4টা বিষয়ে সরাসরি, এর পাশাপাশি বিজ্ঞানেও আপনার পরিবেশ সম্পর্কিত কোশ্চিন আসতে পারে। এইরকম কমন টপিক আর বিসিএসের কোনো জায়গাতে নেই, যেটা 5টা সাবজেক্টকে কাভার করে। সুতরাং আপনার পরিবেশ সম্পর্কিত এইটা খুব ছোট্ট একটা চ্যাপ্টার, কিন্তু এটা হতে হবে আপনার কাছে ইনফরমেটিক্স। আপনি যখনই পরিবেশ সম্পর্কিত কোনো কিছু লিখবেন, তখন যেন আপনার এই লেখার মধ্যে তথ্য থাকে। পাশাপাশি যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, ব্যাংকেও আপনার যে রচনাটা লিখতে হয় বাংলা বা ইংরেজিতে, সেখানেও আপনার পরিবেশ সম্পর্কিত বিষয়টি আসবে। ধরুন পরিবেশ সম্পর্কিত কোনো বিষয় একটা এসেছে যে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পৃথিবীতে যে পরিবর্তন ঘটছে, এই সম্পর্কে আপনি লিখুন। সুতরাং এখানে প্রশ্নটা মেইন না। যখনই আপনি এর উত্তরটা লিখতে যাবেন, তখন তো আপনাকে অবশ্যই রিও ডি জেনেরোতে যে সম্মেলনটা হয়েছিল, ধরিত্রী সম্মেলন, সেটাকে আপনাকে আনতেই হবে। তো ধরিত্রী সম্মেলনটা এমন একটা বিষয়, আপনার এখানে যে কোনো টাইপের কোশ্চেনের মধ্যে আপনি লিখতে পারবেন। ইউএনইপি সম্পর্কে লিখতে পারবেন, ইউএনএফসিসি সম্পর্কে লিখতে পারবেন, আইপিসিসি সম্পর্কে লিখতে পারবেন। এই সমস্ত বিষয়গুলি হচ্ছে কমন। পরিবেশ সম্পর্কিত যে কোনো কোশ্চেন আসলেই আপনি এই সমস্ত তথ্যগুলি দিতে পারবেন। চ্যাপ্টারটি ছোট, কিন্তু ইনফরমেটিক্স। তো আমরা এই বিষয়গুলিকে মাথায় রেখে আজকে মূলত ক্লাসটা করব, যে টপিকগুলি আমার বিসিএসে আসতে পারে। তো আমরা শুরু করি। ফরাসি শব্দ ইনভার্নার থেকে ইনভায়রনমেন্ট শব্দটি এসেছে। ফরাসি শব্দ ইনভার্নার, এই ইনভার্নার থেকে ইনভায়রনমেন্ট, যার অর্থ আমরা জানছি পরিবেশ, কিন্তু প্রকৃতপক্ষে এই শব্দের অর্থ দাঁড়ায় বেষ্টনী করা বা ঘিরে রাখা। বেষ্টনী করা বা ঘিরে রাখা, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি যে বেড়া দেওয়া, যেটাকে চতুর্দিকে যেটাকে ঘিরে রাখা হচ্ছে। এনভায়রনমেন্ট শব্দের অর্থটা হচ্ছে বেষ্টনী করা বা ঘিরে রাখা। তো এই পরিবেশ সম্পর্কে
অনেক আগের থেকেই বিভিন্ন বিজ্ঞানীরা কথাবার্তা বলে আসছেন, কিন্তু সুনির্দিষ্টভাবে পরিবেশ সম্পর্কিত যে সচেতনতা সেইটা সৃষ্টি হয়েছে মূলত শিল্প বিপ্লবের পর থেকে। শিল্প বিপ্লবের আগ পর্যন্ত পৃথিবীর চেহারাটা ছিল একরকমের, আর শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে যখন বিভিন্ন রাসায়নিক জিনিসের ব্যবহারটা শুরু হলো, তারপর থেকেই মানুষের মধ্যে একটা সচেতনতা গ্রো করলো। তো এরই লক্ষ্যে 1866 সালে জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল সর্বপ্রথম ইকোলজি বা বাস্তুবিদ্যা সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেন। যারা জুলজি বা বোটানির স্টুডেন্ট তারা এই সম্পর্কিত বিস্তারিত পড়ে থাকেন। তো এই ইকোলজি বা বাস্তুবিদ্যা সম্পর্কে যখন ধারণাটা দিল, তখন মানুষের মধ্যে কিছুটা হলে পরেও সচেতনতা তৈরি হলো। এরই ধারাবাহিকতায় 1896 সালে সুইডিশ বিজ্ঞানী সবনটে সুইডিশ রসায়নবিদ সবনটে আরহেনিয়াস তিনি গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে ধারণা প্রদান করেন। এটারই ধারাবাহিকতায় এই আর্নেস্ট হেকেলের যে ইকোলজি, তারপরে রসায়নবিদ এই সবনটে আরহেনিয়াস তিনি গ্রিন হাউস ইফেক্টটা কি, যে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সেটা ব্লক হয়ে যাওয়া, অর্থাৎ পৃথিবীর যখন ওয়ার্মিং অবস্থাটা সৃষ্টি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে তার যে ক্ষতিকর দিকগুলি সে সম্পর্কে ধারণা প্রদান করেন। অর্থাৎ সমুদ্র তলের উচ্চতাটা বেড়ে যাওয়া, মানে যে পর্বত রয়েছে বরফটা গলে সমুদ্রে চলে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতাটা বেড়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে নিম্ন যে সমস্ত ভূমি রয়েছে সেগুলা তলিয়ে যাচ্ছে। তো এই ধারণার পরে বেশ কিছুদিন থেমেছিল। এরপরে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার মাঝখানে আর তেমন কোনো অগ্রগতি এখানে দেখা যায়নি। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর চেহারাটা চেঞ্জ হয়ে গেল, জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো। জাতিসংঘের আপনারা জানেন যে এর আগেও পড়িয়েছি যে 6টা যে মূল অঙ্গ, এই 6টা মূল অঙ্গের মধ্যে একটা অঙ্গ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, যেটাকে ইকোসক বলা হয়। এই অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের উদ্যোগে তখন পৃথিবীর সমাজ ব্যবস্থায় পরিবর্তনের বিভিন্ন ধারা সম্পর্কে তারা বিভিন্ন সভা সেমিনার শুরু করলেন, মানুষজনকে সচেতন করার চেষ্টা করতে লাগলেন। এখন যেমন পরিবেশ সম্পর্কিত অনেকগুলি সেক্টর তৈরি হয়ে গেছে, কিন্তু সেই সময়ে কিন্তু পরিবেশ সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান ছিল না, যার পরিপ্রেক্ষিতে এই ইকোসক তারাই অল্প স্বল্প পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির কাজ করতে থাকে। তো এর মধ্যে 1960-এর দশকে ইকোসক অর্থাৎ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এই সামাজিক পরিষদের উদ্যোগে তখন সচেতনামূলক তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এই ইকোসকের উদ্যোগের পরিপ্রেক্ষিতে তখন জাতিসংঘ নড়ে চড়ে বসে এবং তারা পরিবেশ বিষয়ে বিভিন্ন সম্মেলনের আয়োজন করে। তো এখন আমরা আসব যে জাতিসংঘের উদ্যোগে
পরিবেশ বিষয়ে যে সমস্ত সম্মেলনগুলি হয়েছিল, নট জলবায়ু, জলবায়ু সংক্রান্ত কিন্তু ভিন্ন, আর পরিবেশ সম্পর্কিত বিষয়টা হচ্ছে ভিন্ন। আপনারা আজকে ক্লাস শেষে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। এতদিন আপনারা যা পড়তেন মানে গণহারে পড়তেন, আর আমি আজকে আপনাদেরকে ডিফারেন্সটা বোঝাবো যে পরিবেশ সংক্রান্ত বিষয়টা আর জলবায়ু সংক্রান্ত। পরিবেশ সংক্রান্ত সম্মেলন, জলবায়ু সংক্রান্ত সম্মেলন, পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত প্রতিষ্ঠান, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন চুক্তি, এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখন জাতিসংঘের উদ্যোগে পরিবেশ বিষয়ক সম্মেলন, যারা কাগজ কলম নিয়ে বসছেন, জাতিসংঘের উদ্যোগে পরিবেশ বিষয়ক সম্মেলন, জাতিসংঘের উদ্যোগে পরিবেশ বিষয়ক সম্মেলন, যেগুলা মানে পৃথিবীতে সাড়া জাগিয়েছিল। এই সমস্ত বিষয়গুলির মধ্যে সাউন্ড কম হচ্ছে, সাউন্ড কম হচ্ছে, ঝাপসা দেখা যাচ্ছে। এটা জাতিসংঘ, এই সম্মেলনগুলির মধ্যে প্রথমেই 1 নম্বরে আসি, জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন। জাতিসংঘকে আমরা সংক্ষেপে ইউএনও হিসেবে লিখতে পারি। জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন 1972। এই জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন এটা অনুষ্ঠিত হয়েছিল স্টকহোম, সুইডেন, যেটা বিসিএসেও এসেছিল। দেখেন যে এ পর্যন্ত পরিবেশ বিষয়ে যতগুলি সম্মেলন হয়েছে, প্রাতিষ্ঠানিক সর্বপ্রথম সম্মেলন হচ্ছে এটা, জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন 1972 সালে সুইডেনের স্টকহোমে হয়েছিল, যেটা বিসিএস পরীক্ষাতে কোশ্চিনটি এসেছিল। এখানে 4-5টা কোশ্চিন হতে পারে যে পরিবেশ বিষয়ে সর্বপ্রথম সম্মেলন কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, কার উদ্যোগে হয়েছিল। তো এইটা জাতিসংঘের এই ইকোসকের উদ্যোগে সর্বপ্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। 2, ধরিত্রী সম্মেলন। এই ধরিত্রী সম্মেলনের পুরা নামটা ছিল জাতিসংঘ পরিবেশ, জাতিসংঘ পরিবেশ ও মানব উন্নয়ন সম্মেলন। এটা 3 থেকে 14 জুন 1992। এখানে তারিখ সহ পড়বেন, অন্য জায়গাতে তারিখটা দরকার নেই, শুধু সালটা মনে রাখলেই চলবে। আর ধরিত্রী সম্মেলনের উপরে আমাদের এই সালটা লাগবে। ধরিত্রী সম্মেলন বা এটাকে রিও সম্মেলনও বলা হয়, বা রিও সম্মেলন। আমাদের পরিবেশ বিষয়ে বিসিএসে যতবার কোশ্চিন এসেছে তার মধ্যে সবচেয়ে বেশিবার কোশ্চিন এসেছে এই ধরিত্রী সম্মেলন বা রিও সম্মেলন সম্পর্কে। এটা বিসিএসের রিটেন পরীক্ষাতে টিকা আকারেও এসেছে অনেকবার। সুতরাং প্রিলি এবং রিটেন দুইটার জন্যই এই সম্মেলনটা গুরুত্বপূর্ণ। আপনি যখন টিকা লিখতে যাবেন তখন কিন্তু আপনাকে তারিখটা উল্লেখ করতে হবে, যার পরিপ্রেক্ষিতে আপনি তারিখটা সহ পড়বেন। 3 থেকে 14 জুন 1992 সালে এই রিও সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। নাম শুনে বুঝতে পারছেন, রিও ডি জেনেরিও, ব্রাজিল, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। আমি এখান থেকে শুরু করি। রিও ডি জেনেরিও, ব্রাজিল।
এখানে পৃথিবীর 178টি দেশ অংশগ্রহণ করেছিল। এই সম্মেলনে 2টি চুক্তি স্বাক্ষর হয়। এই 2টা চুক্তির মধ্যে একটা ছিল আবহাওয়া সংক্রান্ত, আর আরেকটা ছিল জীববৈচিত্র্য সম্পর্কে। 2টি চুক্তি স্বাক্ষর হয়, একটা হচ্ছে আবহাওয়া সংক্রান্ত আর একটা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কিত। এই সম্মেলনে 27টি নীতিমালা গৃহীত হয়। 27টি নীতিমালা গৃহীত হয়। এই 27টি নীতিমালার মধ্যে 21টি নীতিমালাকে তারা প্রায়োরিটি দিয়েছিল। ওই 21টি নীতিমালাকে নিয়ে তারা একটা পুস্তক আকারে বের করে, ওইটার নাম দিয়েছিল এজেন্ডা 21। এজেন্ডা 21। তাহলে অনেক সময় পরীক্ষাতে কোশ্চিন আসে যে এজেন্ডা 21 কি? রিও সম্মেলনে যে নীতিমালাগুলি গৃহীত হয়েছিল তার মধ্য থেকে 21টি নীতিমালাকে একত্রে বলা হচ্ছে এজেন্ডা 21। প্রায় 800 পৃষ্ঠার একটা ভলিউম আকারে এটা এই রিও সম্মেলনের পরে এটা প্রকাশ করা হয়। যেটা মানে এর আগে দেখেন স্টকহোমে আরেকটা সম্মেলন হয়েছিল, কিন্তু স্টকহোমের সম্মেলনটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না। তার কারণ ওই সময় মানুষের সচেতনতাটা অতটা বেশি ছিল না। কিন্তু 90-এর দশকে যখন রিও সম্মেলনটা হলো তখন মানুষের মধ্যে সচেতনতাটা বেশি বৃদ্ধি পেল, যার পরিপ্রেক্ষিতে এই এজেন্ডা 21 তখন এই পরিবেশের একটা বাইবেল হিসাবে যেন পরিচিতি লাভ করলো। মানে এনভায়রনমেন্ট বাইবেল হচ্ছে এজেন্ডা 21। এর পরবর্তী পর্যায়ে যা কিছু হচ্ছে সব এই এজেন্ডা 21-এর উপরে ভিত্তি করে হচ্ছে। পরবর্তীতে 1993 সালের 29 ডিসেম্বর এই যে 2টা চুক্তি হয়েছিল সেই 2টা চুক্তি কার্যকর হয়েছিল। 29 ডিসেম্বর 1993 চুক্তিটা কার্যকর হয়। এটা আপনারা রিও সম্মেলন সম্পর্কে পারলে আরেকটু নোট করবেন, তার কারণ এটা আপনার প্রিলি রিটেন 2 জায়গাতেই প্রয়োজন হবে। বা পরিবেশ সম্পর্কে আপনি স্টার্টিং কোনো কিছু করতে চাইলেই আপনাকে এই রিও দিয়ে শুরু করতে হবে। এরপরে রিও সম্মেলন হওয়ার পর থেকে পরিবেশ বিষয়ে যতগুলি সম্মেলন হতে লাগলো সেই সম্মেলনগুলিতে রিও নামটি যুক্ত থাকতে লাগলো। অর্থাৎ রিও সম্মেলন হওয়ার পরে 5 বছর পরে আবার আরেকটা গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হলো। রিও +5 সম্মেলন। রিও +5 মানে রিও সম্মেলন হওয়ার 5 বছর পরে যে সম্মেলনটি হয়েছিল, পরিবেশ বিষয়ক বিশেষ সম্মেলন। পরিবেশ বিষয়ক বিশেষ সম্মেলন। এই রিও সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আপনি শুধুমাত্র এইটুকু মনে রাখলেই হবে যে রিও সম্মেলনটা কি বিষয়ে, পরিবেশ বিষয়ক বিশেষ সম্মেলন। কোথায় হয়েছিল? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আর যখনই রিও +5 সম্মেলন তখনই আপনার মাথায় আনতে হবে যে রিও সম্মেলনটা প্রথম হয়েছিল 92 সালে, 92-এর সঙ্গে 5 যুক্ত করলে 1997। 4 রিও +10 সম্মেলন। সালটা দেখেই বুঝতে পারছেন যে আগে যে 92 ছিল 92-এর সঙ্গে 10 যোগ করতে হবে, অর্থাৎ 2002 সালে। 92 সালে রিও সম্মেলন আর 10 যোগ করলে 2002। এটাও বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন। বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন। এটা হয়েছিল
বার্গ, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার জোহানেসবার্গে এই বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। সাউন্ড ঠিক আছে। 5 রিও +20 কত সাল হবে আপনারা বলেন তো? রিও +20 সম্মেলন, এটা সালটা আপনারা নিজের থেকে বলেন। এই সম্মেলনটা ছিল জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন। জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন। দেখেন এখানে হচ্ছে বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন, আর রিও +20 সম্মেলনটা হচ্ছে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন। বিসিএস এর কোশ্চিন আহামরি কঠিন না, বিসিএস এর কোশ্চিন খুব সহজ, কিন্তু সামান্য একটু প্যাচ লাগিয়ে দিবে। যদি কোশ্চিন করে যে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন কত সালে হয়েছিল বা বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন কত সালে হয়েছিল, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আর এটা হয়েছিল আবার ওই রিও ডি জেনিরিওতে, ব্রাজিলে। তাহলে রিও +20 সম্মেলন 2012, কে 1912 লিখেছ? 2012, অর্থাৎ 1992 যোগ 20, 2012 সালে এই রিও ডি জেনেরিওতে এই সম্মেলনটা হয়েছিল। তো জাতিসংঘের পরিবেশ বিষয়ক এই 5টি সম্মেলন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন এর পরে আসি আমরা যে জাতিসংঘের যে জলবায়ু সম্মেলন, বিশ্ব জলবায়ু সম্মেলন। এই বিশ্ব জলবায়ু সম্মেলন এইটা জাতিসংঘের একটা প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন যে WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, যেটা বিশ্ব আবহাওয়া সংস্থা। এই ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন তাদের উদ্যোগে পৃথিবীতে 3টা জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এক, প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন 1979, জেনেভা, সুইজারল্যান্ড। তাহলে 1979 সালে সুইজারল্যান্ডের জেনেভাতে সর্বপ্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর মূল পৃষ্ঠপোষক কে ছিল? জাতিসংঘের যে WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। আপনার যদি কোশ্চিন হয় যে পরিবেশ বিষয়ে পৃথিবীতে প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, আপনারা লেখেন তো, আমাকে অ্যান্সারটা লিখে জানান যে পরিবেশ বিষয়ে পৃথিবীতে প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং কত সালে অনুষ্ঠিত হয়েছিল। 2, দ্বিতীয় বিশ্ব জলবায়ু সম্মেলন 1990, এটাও জেনেভা, সুইজারল্যান্ড। 3, তৃতীয় বিশ্ব জলবায়ু সম্মেলন 2009, জেনেভা, সুইজারল্যান্ড। তাহলে জলবায়ু সংক্রান্ত যে 3টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 3টাই সুইজারল্যান্ডের জেনেভাতে 1979, 1990, 2009। এখন জাতিসংঘের সুইডেনে, স্টকহোম, সুইডেন। ইয়েস, আপনি ডিফারেন্সটা মনে রাখবেন কিন্তু, যে জলবায়ু সংক্রান্ত প্রথম সম্মেলন জেনেভাতে আর পরিবেশ বিষয়ক প্রথম সম্মেলন স্টকহোম, সুইডেনে। এটা এই ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এটা লিখে দেখাচ্ছি। এখন জাতিসংঘের, আমি আগেই বলেছি যে জাতিসংঘের পরিবেশ বিষয়ক কাজটি করত ইকোসক, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। কিন্তু সুইডেনে যখন সম্মেলনটি হলো তখন জাতিসংঘ চিন্তা করলো যে ইকোসকের পক্ষে এই কাজগুলি করা সম্ভব নয়, তার কারণ তার আরও অনেক কাজ রয়েছে।
তো ওই স্টকহোমের সম্মেলনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সর্বপ্রথম পরিবেশ বিষয়ক একটা সংস্থা গড়ে তুলল। জাতিসংঘের পরিবেশ বিষয়ে কাজ করার জন্য অনেকগুলি প্ল্যাটফর্ম রয়েছে। তো সেই প্ল্যাটফর্মগুলির মধ্যে 3টা প্ল্যাটফর্ম আমাদের চাকরির পরীক্ষাতে আসার মতো। এখন জাতিসংঘের পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত তহবিল বা প্রতিষ্ঠান, জাতিসংঘের পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত তহবিল বা সংস্থা। এখন এই পরিবেশ এবং জলবায়ু সংক্রান্ত 3টা প্রতিষ্ঠান আমাদের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের তো বই খুললে মাথা ঘুরে যাবে, অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, তো আমরা ওইগুলো পড়বো না। আমরা 3টা প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ আমরা কোশ্চেন কমন পেতে পারি। এর মধ্যে এক হচ্ছে ইউএনইপি, আপনারা সবাই হয়তো এর মিনিংটা জানেন, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, তার মানে একটা তহবিল, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই এনভায়রনমেন্ট প্রোগ্রাম এইটা সর্বপ্রথমে 1972 সালে এটা গঠিত হয়। ওই যে স্টকহোমে যে সম্মেলনটা হলো, এখানেও আবার আপনার ঘুরিয়ে কোশ্চিন আসতে পারে যে কোন সম্মেলনের মাধ্যমে ইউএনইপি গঠিত হয়েছিল। খুব সহজ, স্টকহোম সম্মেলনের মাধ্যমে ইউএনইপি গঠিত হয়েছিল। ইউএনইপি এর সদর দপ্তর রয়েছে নাইরোবি। কোন দেশের রাজধানী বলুন তো? ইউএনইপি এরা এখন বলতে গেলে জাতিসংঘের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হচ্ছে এইটা, যে জাতিসংঘের পরিবেশ বিষয়ক প্রথম প্রতিষ্ঠান হচ্ছে ইউএনইপি। 2 আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এই ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এটা আপনারা জানেন, এর গঠন 1988 সালে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এটা সুইডেনে, সুইজারল্যান্ডে নাইরোবি, যারা অ্যান্সার লিখেছেন কেনিয়ার নাইরোবি। আর এই আইপিসির সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের। 1988 সালে আইপিসিসি গঠিত হয়েছে। এই আইপিসিসি 2007 সালে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আল গোরের সঙ্গে যৌথভাবে তারা নোবেল পুরস্কার লাভ করেছিল। ওই সময় পরিবেশ বিষয়ক তারা অনেকগুলা কর্মসূচি গ্রহণ করেছিল, যার পরিপ্রেক্ষিতে 2007 সালে তারা শান্তিতে আইপিসিসি নোবেল পুরস্কার লাভ করে। 3 নম্বর প্রতিষ্ঠানটা হচ্ছে ইউএনএফসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। উপরে এখানে লিখি ইউনাইটেড নেশনস, এটা তো কমন, ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এই ইউএনএফসিসি এটা গঠিত 1992 সালে। এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এর সদর দপ্তর রয়েছে বন, জার্মানি।
এর বাইরে নিউ ইয়র্কে এবং কানাডার মন্ট্রিলে তাদের আরও অন্য সদর দপ্তর রয়েছে। তো এই ইউএনএফসিসি এখন বর্তমানে আইপিসিসির চাইতেও এই ইউএনএফসিসি এইটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ বা জলবায়ু সংক্রান্ত যে কাজগুলি করে থাকছে সেটা এই ইউএনএফসিসি। ইউএনএফসিসির এর মধ্যে আমাদের মূলত ইউএনইপি এটা পরিবেশ সংক্রান্ত কাজটা বেশি করে থাকে, আর আইপিসিসি এবং ইউএনএফসিসি এই দুইটা প্রতিষ্ঠান জলবায়ু সংক্রান্ত কাজটি বেশি করে থাকে। তো এই ইউএনএফসিসি এর আবার একটা অঙ্গ প্রতিষ্ঠান বা একটা গ্রুপ গড়ে উঠেছে, ইউএনএফসিসির V20। V20 কি এই টাইপের রিটেনে বা প্রিলিতে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। V20 বলতে ভালনারেবল 20, ভালনারেবল 20 এটা হচ্ছে ইউএনএফসিসির একটা প্রতিষ্ঠান। অর্থাৎ ইউএনএফসিসির বর্তমান সদস্য হচ্ছে 197। ইউএনএফসিসির সদস্য 197। এই 197 সদস্যের মধ্যে 20টা মানে অপেক্ষাকৃত দরিদ্র রাষ্ট্র, যারা এই ক্লাইমেট চেঞ্জের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা ওই উন্নত রাষ্ট্রগুলির কাছ থেকে তারা যে সাহায্য সহযোগিতাটা নিচ্ছে, এই রকম ক্ষতিগ্রস্ত বা অপেক্ষাকৃত দুর্বল 20টা রাষ্ট্র নিয়ে এই V20 গঠিত হয়েছে, ভালনারেবল 20। তাহলে আমরা এক বাক্যে কি বলতে পারি যে ইউএনএফসিসির একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে V20, যেখানে অপেক্ষাকৃত দরিদ্র বা অনুন্নত রাষ্ট্রগুলি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে। তো V20-র বর্তমান সদস্য এখন 48, এর সদস্য 48। যখন প্রতিষ্ঠা হয়, এটা 2009 সালে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, তখন প্রতিষ্ঠা ছিল 11টি, সদস্য ছিল 11টি দেশ। পরবর্তীতে এর সদস্য সংখ্যা বেড়ে এখন বর্তমান সদস্য হচ্ছে 48টি। এইটা প্রতিষ্ঠা 2009 সালে V20 এই গ্রুপটা প্রতিষ্ঠা হয়েছে। মজার ব্যাপারটা হচ্ছে যে এ পর্যন্ত 6টা দেশ এই V20-র চেয়ারশিপের দায়িত্ব পালন করেছে, এক একটা দেশ। আমাদের বাংলাদেশ এখন বর্তমানে এই V20-র চেয়ারম্যানের দায়িত্বটা পালন করছে, এই জন্য আপনার চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। V20 এটার বর্তমানে চেয়ারম্যান বাংলাদেশ 2020 থেকে 2022 এই সময়কালের মধ্যে এই বাংলাদেশ V20 চেয়ারম্যানের দায়িত্বটা পালন করছে। বাংলাদেশ অবশ্য এর আগেও এর দায়িত্ব পালন করেছিল, পূর্বে 2011 থেকে 2013 সালে এই V20-র চেয়ারম্যান ছিল। এই রাষ্ট্রগুলির মধ্যে যেমন ইথিওপিয়া, বাংলাদেশ, মালদ্বীপ এই টাইপের রাষ্ট্রগুলি এই V20-র সদস্য এবং এরাই মূলত ঘুরে ফিরে এই চেয়ারম্যানের দায়িত্বটা পালন করে থাকে, মানে জলবায়ুর পরিপ্রেক্ষিতে যারা এখানে বেশি ক্ষতিগ্রস্ত। আপনারা এই V20 সম্পর্কে নর্মালি যে সমস্ত প্রচলিত গাইড বইগুলি রয়েছে সেখানে আপনারা পাবেন না, যার পরিপ্রেক্ষিতে V20টা আপনারা নেটে সার্চ দিয়ে এখান থেকে বিস্তারিত পড়ার চেষ্টা করবেন। তাহলে 3টা প্রতিষ্ঠান আমরা পেলাম, ইউএনইপি, আইপিসিসি, ইউএনএফসিসি এটা। তো এই ইউএনএফসিসি এর উদ্যোগে পৃথিবীতে বা জাতিসংঘের তত্ত্বাবধানে কোপের মাধ্যমে বিভিন্ন সম্মেলন, জলবায়ু সংক্রান্ত আবার বিভিন্ন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটাকে এখন আমরা জাতিসংঘের ইউএনএফসিসির উদ্যোগে
প্রতি বছরে কোপ নামক জলবায়ু সংক্রান্ত বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেটাকে আমরা বলছি কনফারেন্স অফ পার্টিস। কনফারেন্স অফ পার্টিস, এই কনফারেন্স অফ দ্য পার্টিস, কনফারেন্স অফ দ্য পার্টিস, এই সম্মেলনটি 1995 সাল থেকে প্রতি বছরেই অনুষ্ঠিত হয়ে আসছে। তো আমাদের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে প্রথম কোপ এবং সর্বশেষ যে কোপ সেই সম্পর্কিত। তো এখন কোপ 1 যেটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1995 সালে, এটা জার্মানিতে, বার্লিন, জার্মানি। কোপ 1 সর্বপ্রথমে জার্মানির বার্লিনে, আর সর্বশেষ যে কোপটা অনুষ্ঠিত হচ্ছে কোপ 26। এই কোপ 26 9 থেকে 19 নভেম্বর 2021, এটা গ্লাসগো, ব্রিটেন। ব্রিটেনের গ্লাসগোতে এটা অনুষ্ঠিত হবে মূলত। 1 থেকে 12 নভেম্বর, এটা হচ্ছে 1 থেকে 12 নভেম্বর 2021, গ্লাসগো, ব্রিটেন। এখানে শুনে রাখবেন যে এই কোপ 25 যেটা অনুষ্ঠিত, কোপ 26 যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছরে এই গ্লাসগোতেই, ব্রিটেনের, কিন্তু করোনা প্যান্ডেমিকের কারণে এই সম্মেলনটি গত বছরে অনুষ্ঠিত হয়নি। 9 থেকে 19 নভেম্বর, যেটা আমি আগে লিখেছিলাম, 9 থেকে 19 নভেম্বর 2020 সালে ব্রিটেনের গ্লাসগোতে এটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ওইটা করোনার কারণে অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ এখন এই 2021 সালে কোপ 26 অনুষ্ঠিত হবে। 1995 সাল থেকে এ পর্যন্ত প্রতি বছরে কোপ অনুষ্ঠিত হয়েছে, ব্যতিক্রম শুধু 2020, এই করোনার কারণে এটা বাতিল হয়েছে, আর বাকিগুলি সবই অনুষ্ঠিত হয়েছে। এই কোপ 26 এর মধ্যে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কোপ 21, যেটা 2015 সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল। প্যারিস জলবায়ু চুক্তি, এই প্যারিস জলবায়ু চুক্তিটা পৃথিবীতে সাড়া জাগিয়েছে। এ পর্যন্ত যে 25টা কোপ অনুষ্ঠিত হয়েছে, এই 25টা কপের মধ্যে সবচাইতে সাড়া জাগানো কপ হচ্ছে কপ 21, যেটা প্যারিস জলবায়ু চুক্তি। এইটা সম্পর্কেও আমাদের একাধিকবার পরীক্ষাতে টিকা এসেছে, যদিও এর গুরুত্বটা একটু কমে গেছে, কিন্তু আবার দিতেও পারে। কি কারণে? যে বারাক ওবামা 2015 সালে সে এখানে এই প্যারিস জলবায়ু চুক্তিটা বারাক ওবামার উদ্যোগে মূলত স্বাক্ষর হয়েছিল। পৃথিবীর সবাই আশার আলো দেখেছিল যে প্যারিস জলবায়ু চুক্তির মাধ্যমে হয়তোবা জলবায়ুর ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসবে, বড় একটা ফাইন্যান্স লাগবে, ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলিকে সাহায্য সহযোগিতা করা হবে এবং যুক্তরাষ্ট্র বড় একটা তহবিল সেখানে দিবে। সব কিছু ঠিকঠাক। এরপরে নির্বাচনে বারাক ওবামার সময়টা যখন শেষ হয়ে গেল, পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেন। ক্ষমতায় এসে G20 একটা শীর্ষ সম্মেলন জার্মানিতে অনুষ্ঠিত হলো 2017 সালে। তো ওই 2017 সালে তখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো যে যুক্তরাষ্ট্র এই প্যারিস জলবায়ু চুক্তির থেকে নিজেকে প্রত্যাহার করে নিল, তার মানে ফাইন্যান্সটা বন্ধ করে দিল। তো তখনই এই প্যারিস জলবায়ু চুক্তিটা হুমকির মুখে পড়ল। যদিও ওই সময় জার্মানির অ্যাঙ্গেলা মার্কেল এবং চীন তারা উঠে দাঁড়িয়ে বলল
যে যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নিলেও আমরা এই প্যারিস জলবায়ু চুক্তিটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ফাইন্যান্স করব। তো বিশ্ববাসী দেখেছে যে খুব বড় একটা ফাইন্যান্স এখানে আসেনি। জো বাইডেন সে শপথ নিয়েই 2021 সালের জানুয়ারি মাসে সে 25টা বিলে সে স্বাক্ষর করেছে। তো তার মধ্যে একটা হচ্ছে প্রথম দিন 10টা, পরের দিন 15টা, মোট 25টাতে সে স্বাক্ষর করেছে। তার মধ্যে একটা হচ্ছে এই প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের আবার ফিরে আসা। সে বলল যে যুক্তরাষ্ট্র যে প্যারিস জলবায়ু চুক্তির থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে, সুতরাং এইটা যুক্তরাষ্ট্র আবার এর সঙ্গে ইনভলভ হবে এবং এখানে ফাইন্যান্স করবে, যার পরিপ্রেক্ষিতে এই বছরে আবার প্যারিস জলবায়ু চুক্তিটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনারা যারা 42 বা 41 বা 42 পরীক্ষাটা দিবেন সম্প্রতি, তারা অবশ্যই এই প্যারিস জলবায়ু চুক্তি সম্পর্কে ভালো মতো পড়বেন, এখান থেকে কোশ্চিন দিতে পারে। এরপরে আসি আমরা পরিবেশ বিষয়ক, কি লেখছে, বোর্ড ক্লিয়ার প্লিজ, কে নিয়ে তো ঝাপসা দেখা যাচ্ছে, সব কিছু তো ঝাপসা দেখা যাচ্ছে। এরপরে আসি আমরা পরিবেশ বিষয়ক বিশেষ চুক্তি। পরিবেশ বিষয়ক বিশেষ চুক্তি, ওখানে ছিল সম্মেলন, জলবায়ু সম্মেলন, আর এখন হচ্ছে পরিবেশ বিষয়ক বিশেষ চুক্তি। এগুলিও বেশ গুরুত্বপূর্ণ। পরিবেশ বিষয়ক প্রথম চুক্তির মধ্যে 1 নম্বরে রয়েছে ভিয়েনা কনভেনশন। ভিয়েনা কনভেনশন এটা চুক্তি হয় 1985 সালে, আর এটা কার্যকর হয়েছিল 1988 সালে। আপনারা জানেন যে ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। এই ভিয়েনা কনভেনশনের মূল বিষয়টি ছিল ওজোন স্তর রক্ষা সংক্রান্ত। ওজোন স্তর রক্ষা সংক্রান্ত। এখন এখানে আবার আরেকটা নতুন জিনিস যুক্ত হলো, যে পরিবেশ বিষয়ে পৃথিবীতে সর্বপ্রথম চুক্তি কত সালে স্বাক্ষর হয়েছিল? 1985 সালে। কি চুক্তি? ভিয়েনা কনভেনশন। এখন এই চুক্তিটা 1985 সালে স্বাক্ষর হওয়ার পেছনে আবার একটা কারণ ছিল, যে আমাদের যে ওজোন স্তর, এই ওজোন স্তর ছিদ্রের ব্যাপারে সর্বপ্রথম বিজ্ঞানীদের নজরে আসে 1983 সালে। যে ওজোন স্তর যে ছিদ্র হয়ে যাচ্ছে, এই সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানীরা জানতে পারে 1983 সালে। তখনই সবাই নড়ে চড়ে বসলো এবং ওই 83 পরে তখন 85-তে তারা এই ভিয়েনাতে বসে একটা কনভেনশন করে তারা চুক্তি স্বাক্ষর করলো, যে কিভাবে যে এই ওজোন স্তরটাকে রক্ষা করা যায়। পরিবেশ বিষয়ক 2 নম্বর চুক্তি ছিল মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকলের চুক্তিটা 1987 আর কার্যকর 1989। মন্ট্রিল এটা কানাডার শহর। মন্ট্রিল প্রোটোকলটাও ছিল ওজোন স্তর রক্ষা ও সংরক্ষণ। এটাও ওজোন স্তর রক্ষা ও সংরক্ষণ। তার মানে ওজোন সম্পর্কিত বিষয়টাই হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল সম্পর্কে আমাদের বিসিএসে 2বার কোশ্চিন আসছে। মন্ট্রিল প্রোটোকল এ পর্যন্ত 5বার সংশোধন করা হয়েছে। 5বার, যেটা
কৃষি ব্যাংকের পরীক্ষাতে এসেছিল, 2বার বিসিএস এসেছিল, 5বার সংশোধন করা হয়। এই 5বার ছিল 1990, 1992, 1997, 2009, 2016। এই 5বার মন্ট্রিল প্রোটোকল সংশোধন করা হয়েছে। তবে মন্ট্রিল প্রোটোকল সংশোধনীটা কার্যকর হয়েছে 4বার, মানে 16 সালের ওইটা কার্যকর হয়নি। পরে 3 নম্বর চুক্তি, ব্যাসেল কনভেনশন। 3 ব্যাসেল কোন দেশের শহর কেউ বলতে পারেন? ব্যাসেল কনভেনশন। এখানে চুক্তি হয়েছিল 1989 আর কার্যকর 1992। ব্যাসেল এটা সুইজারল্যান্ডের একটা শহর, ব্যাসেল সুইজারল্যান্ডের একটা শহর। ব্যাসেলের মূল বিষয়টা কি ছিল? এর মূল বিষয় বা প্রতিপাদ্য বিষয় যে বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ক। আমি আবার বলছি যে বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ক। কেমন? যে ধরুন আমাদের যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটা হচ্ছে, তো এখানকার যে পরমাণুটা বা তার সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত পদার্থগুলি আনা হচ্ছে, এটা কিন্তু খুব সেনসিটিভ। এখন রাশিয়া সরকার বাংলাদেশকে বিদ্যুৎ উৎপাদনের জন্য এই পারমাণবিক চুল্লিটা তৈরি করতে দিল। দেখা যাচ্ছে বাংলাদেশ হয়তোবা সেইটা বিদ্যুৎ তৈরি না করে সে পারমাণবিক বোমা তৈরি করতে গেল। এখন এই বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং তাদের নিয়ন্ত্রণ। আবার পারমাণবিক চুল্লি করতে গিয়ে এখান থেকে উচ্ছিষ্ট হিসাবে কিছু বর্জ্য চলে আসে। এটা নিয়ে আপনারা শুনেছেন যে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে এই পারমাণবিক প্রকল্প যখন রূপপুরে হয়, সেটা নিয়ে একটা বিরোধ তৈরি হয়েছিল। বাংলাদেশ রাশিয়ার কাছে দাবি করলো যে আমার যেহেতু পারমাণবিক চুল্লি চালানোর কোনো অভিজ্ঞতা নেই, সুতরাং পারমাণবিক চুল্লির পরিপ্রেক্ষিতে যে বর্জ্যটা উৎপাদন হবে ওই বর্জ্যটা তুমি ফেরত নাও, আদারওয়াইজ এই বর্জ্যটা ব্যবস্থাপনা করতে গেলে আমার এখানে বাস্ট হতে পারে, বিস্ফোরণ ঘটতে পারে বা পরিবেশ দূষিত হতে পারে। তখন রাশিয়া এটাতে রাজি হয়নি। অবশেষে বাংলাদেশ নিজেই ওই বর্জ্যটা ব্যবস্থাপনা করবে, সেই মর্মে রাজি হয়ে তারা এটাকে চুক্তিটা স্বাক্ষর করেছে। অর্থাৎ এখানে যে টোটাল ফাইন্যান্স, সেই ফাইন্যান্সের মধ্যে 90% ফাইন্যান্স করছে রাশিয়া। তো এই যে বর্জ্যটা বিপজ্জনক বর্জ্য, এই বর্জ্যটা একটু এদিক সেদিক হলেই কিন্তু কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্ফোরণটা ঘটতে পারে, যেটা ভারতের রাজস্থানে 1974 সালে হয়েছিল। রাশিয়ার চেরনোবিল যে দুর্ঘটনাটা 1986 সালে, সেগুলো কিন্তু সবই পারমাণবিক বিস্ফোরণের দুর্ঘটনা। সুতরাং রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এটাতেও যদি সঠিক ম্যানেজমেন্ট না হয় তাহলে সেখানেও একটা দুর্ঘটনার সংখ্যাটা থেকে যায়। এরপরে 4 কিয়োটো প্রোটোকল, এটাও বিসিএসে এসেছে। কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকলের চুক্তি 1997 আর কার্যকর 2005। কিয়োটো এটা জাপানের একটা শহর, কিয়োটো জাপানের একটা শহর। এই কিয়োটো প্রোটোকলের মূল ব্যাপারটি ছিল যে ভূমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি এবং আবহাওয়া মণ্ডলের ওজোন স্তর সংরক্ষণ। অর্থাৎ আমাদের বিভিন্ন
দাহ্য পদার্থ ব্যবহারের পরিপ্রেক্ষিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রাটা বাড়ছে, তার পরিপ্রেক্ষিতে ওজোন স্তরে সেখানে বিভিন্ন ছিদ্র সৃষ্টি হচ্ছে এবং সেই রেটা এসে মানব শরীরে পড়ছে এবং বিভিন্ন ক্ষতিকর অবস্থাটা সৃষ্টি করছে। তো এই পৃথিবীর তাপমাত্রাটা বা ওয়ার্মিং সিচুয়েশনটা যাতে ইনক্রিজ না হয়, এই জন্য এই জাপানের কিয়োটোতে এই চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল। তো এটা নিয়ে আমি একটু কনফিউশনে রয়েছি যে কিয়োটো প্রোটোকলের মেয়াদটা প্রথমে ছিল 2012 সাল পর্যন্ত, পরবর্তীতে এটা বাড়িয়ে 2020 সাল পর্যন্ত করা হলো। 2020 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কিয়োটো প্রোটোকলের মেয়াদ ছিল। এখন এই আমি নেটে আজকেও ক্লাস নেওয়ার আগ দিয়েও একটু ঘাটাঘাটি করেছি, সেখানেও কিন্তু অন্য কোনো ইনফরমেশন আর পাইনি যে 31শে ডিসেম্বর 2020-এর পরে কিয়োটো প্রোটোকলের মেয়াদটা কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে। যদি আপনাদের জানা থাকে বা আপনারা ঘাটাঘাটি করে পান তাহলে এটা দেখে নেবেন যে এর মেয়াদটা ছিল 2020 31 ডিসেম্বর, এটা শেষ হয়ে গেছে। এখন শেষ হওয়ার পরে এই কিয়োটো প্রোটোকলের অবস্থাটা কি, এটা কোনো বইয়েও পাই নাই বা নেটেও সুনির্দিষ্টভাবে আমি পাই নাই, কিন্তু আপনারা যদি পান তো দেখে নেবেন এখান থেকে। এরপরে আসি আমরা 5 কার্টাগেনা প্রোটোকল। কার্টাগেনা প্রোটোকল এটা চুক্তি 2000 আর কার্যকর 2003। কার্টাগেনা এটা মন্ট্রিল, কানাডা। এই কার্টাগেনা সম্পর্কেও 29তম বিসিএসে কোশ্চেন এসেছিল, ব্যাংকের পরীক্ষাতেও কোশ্চেন এসেছিল। তো কানাডার মন্ট্রিলের কার্টাগেনা প্রোটোকলটি স্বাক্ষর করা হয়। এই প্রোটোকলের মূল ছিল জৈব নিরাপত্তা এবং প্রযুক্তির ব্যবহার। যুগোপযোগী একটা কোশ্চেন, প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কিত, এটা একটু বুঝবেন। জৈব নিরাপত্তা এবং প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কিত কার্টাগেনা প্রোটোকল। এটা দেখেন যে আপনারা প্রায় 1.5 ঘন্টা বা যেদিন 2টা ক্লাস থাকে প্রায় 2.5 ঘন্টা আপনারা মোবাইলের সামনে বসে থাকেন। এখন এইটা নিশ্চয় স্বাস্থ্যের জন্য ভালো কোনো কিছু নয়, চোখের জন্য ভালো কোনো কিছু নয়, ব্রেনের জন্য ভালো কোনো কিছু নয়, কিন্তু পরিস্থিতির শিকারে আমরা কাজটা করছি। অনেকে রাতের বেলায় হয়তো ফোনে 1-2 ঘন্টা কথা বলে বালিশের নিচে ফোনটা রেখে দিচ্ছেন, এটাও কিন্তু ব্রেনের জন্য ভালো কিছু নয়। তার কারণ মোবাইলটা যখন সচল থাকে তখন নির্দিষ্ট একটা এলাকার মধ্যে তার রেটা বা রশ্মিটা যায়, ব্রেনের সেলগুলি খুব সূক্ষ্ম এবং ওই সেলগুলিকে ধ্বংস করে দেয়। আপনার যদি রাত্রে ঘুম না হয় তাহলে সেটা আরও বেশি মারাত্মক আকার ধারণ করতে পারে। তো এই যে প্রযুক্তির ব্যবহার, এই প্রযুক্তির ব্যবহারটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আবার একটা মোবাইল নষ্ট হয়ে গেল, সেটাকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি, বা বাসায় খেলনা রয়েছে সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছি, টিভি আমরা ফেলে দিচ্ছি। তো এই যে প্রযুক্তি, এটাকে আমরা যে ফেলে দিচ্ছি, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। সুতরাং জৈব নিরাপত্তা মানে ওই যে ম্যাটেরিয়ালস, যেটাকে ব্যবস্থাপনার ক্ষেত্রে জৈব নিরাপত্তা এবং প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কিতটা হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। এই 5টা চুক্তি আমাদের চাকরির পরীক্ষাতে আসার মতো। কোন কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিলাম? এরা বলছে সুইজারল্যান্ড, বেলজিয়াম ও ব্যাসেল। হ্যাঁ, ব্যাসেলের কথা বলেছিলাম। ব্যাসেল হচ্ছে সুইজারল্যান্ডের শহর, বেলজিয়ামের নয়, সুইজারল্যান্ডের। আচ্ছা, এরপরে আসি আমরা পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা। হ্যাঁ,
ওই যে বিস্ফোরণ ঘটলে এটার হচ্ছে রেঞ্জের পর ডিপেন্ড করবে। যদি বেশি পরিমাণ বিস্ফোরণ ঘটে তাহলে হয়তো বা বেশি হবে, আর কম হলে পর কম। তবে ধারণা করা হয় যে রূপপুরে যেটা ঘটছে সেখানে 1 থেকে 1.5 কিলোমিটার এরিয়াটা হচ্ছে এর মধ্যে ডেঞ্জারাস এরিয়া হিসাবে অভিহিত। পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আমরা পেলাম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক যে সংস্থাগুলি রয়েছে এর মধ্যে সর্বপ্রথমেই আন্তর্জাতিক সংস্থা IWC, ইন্টারন্যাশনাল হোয়ালিং কমিশন, যেটা আন্তর্জাতিক তিমি কমিশন। এটা হচ্ছে পরিবেশ বিষয়ক সর্বপ্রথম প্রতিষ্ঠান। এটা 1946 সালে প্রতিষ্ঠিত। ব্রিটেনের ক্যামব্রিজে এর সদর দপ্তর রয়েছে। তাহলে পরিবেশ বিষয়ক সর্বপ্রথম আন্তর্জাতিক সংস্থা হচ্ছে এই IWC। 2 IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটা 1948 সালে প্রতিষ্ঠিত। এর সদর দপ্তর রয়েছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। 3 WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার, ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার। এটা 1961 সালে প্রতিষ্ঠিত। এটাও ওই গ্ল্যান্ড এবং সুইজারল্যান্ডে। 4 গ্রিন পিস। এই যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা গ্রিন পিস। এটার প্রতিষ্ঠা 1971। এর সদর দপ্তর রয়েছে আমস্টারডাম, নেদারল্যান্ডস। আমস্টারডাম, নেদারল্যান্ডস। এটা একটু শুনবেন। গ্রিন পিস এইটা আগে 1960-এর দশকে যখন কোল্ড ওয়ারটা চলে ওই সময় যুক্তরাষ্ট্র পারমাণবিক বিস্ফোরণ ঘটাচ্ছিল। তো ওই পারমাণবিক বিস্ফোরণ যখন ঘটায় তখন বিশ্বের লোকজন কিছু সচেতন হয়ে ওঠে। তারা ওই আলাস্কাতে এই বিস্ফোরণটা ঘটাচ্ছিল। তখন ওই আলাস্কার আশেপাশে যে সমস্ত জলজ প্রাণী ছিল তারা সেখানে বিভিন্ন জায়গায় সরে যায়, অনেকে মারা যায়। তখন ডু নট মেক এ ওয়েভ নামক একটা প্রতিষ্ঠান ছিল। তারা তখন ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে ওই আলাস্কাতে সমাবেত হলো এবং যুক্তরাষ্ট্রকে ওই পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে যাতে না পরীক্ষা করে সেই জন্য তারা প্রতিরোধ গড়ে তোলে। এটা 1960 থেকে 70-এর মধ্যে ঘটনাগুলি ঘটেছিল। তো ডু নট মেক এ ওয়েভ এই প্রতিষ্ঠানটি পরবর্তীতে 1971 সালে তারা গ্রিন পিস নাম দিয়ে এটা গঠন করলো। নেদারল্যান্ডসের আমস্টারডামে এদের মূল সদর দপ্তর রয়েছে। এর বাইরে পৃথিবীর আরও 40টা রাষ্ট্রে এদের শাখা অফিস রয়েছে। যেমন ওইদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিউজিল্যান্ডে রয়েছে। এর বাইরে পৃথিবীর আরও বিভিন্ন জায়গাতে এর ছোট ছোট অফিস রয়েছে আরও 40টি। মোট 41টি শাখা অফিস রয়েছে। এবং বর্তমানে পৃথিবীতে কার্যকরী যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তার মধ্যে এই গ্রিন পিস একটি। গ্রিন পিসের আবার আরেকটা প্রতিষ্ঠান রয়েছে গ্রিন পিস ফাউন্ডেশন। গ্রিন পিস ফাউন্ডেশন 1976 সালে এই গ্রিন পিস ফাউন্ডেশনটা গঠিত হয়, যেটা যুক্তরাষ্ট্রের কাইনুয়াতে এর অফিস রয়েছে।
গ্রিন পিস ফাউন্ডেশন। আপনারা ভালো মতো মনে রাখবেন যে গ্রিন পিসের অফিস হচ্ছে মূল অফিস নেদারল্যান্ডসের আমস্টারডামে, আর গ্রিন পিস ফাউন্ডেশনের মূল অফিস হচ্ছে কাইনোয়া, যুক্তরাষ্ট্রেতে। এই গ্রিন পিসেরই শাখা একটা প্রতিষ্ঠান হচ্ছে গ্রিন পিস ফাউন্ডেশন। পাস কয়টা বাজে স্বামী? ওয়াটার এইড, হ্যাঁ কয়টায়? ওয়াটার এইড 1981 সালে এটা প্রতিষ্ঠিত। এর সদর দপ্তর রয়েছে লন্ডন, ব্রিটেন। ওয়াটার এইড এটা আমাদের দেশেও একটা এনজিও টাইপের এরা কাজ করে থাকে। এটা একটা পরিবেশ বিষয়ক সংস্থা। 6 FWN, ফান্ড ফর ওয়াইল্ড নেচার, ফান্ড ফর ওয়াইল্ড নেচার। এটা 1982 সালে প্রতিষ্ঠিত। এর সদর দপ্তর ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। তো আন্তর্জাতিক মানের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে এই 6টা পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো আপনারা মনে রাখবেন যে পরিবেশ বিষয়ক প্রথম সম্মেলন, জলবায়ু বিষয়ক প্রথম সম্মেলন, পরিবেশ বিষয়ক জাতিসংঘের প্রথম সংস্থা, পরিবেশ বিষয়ক প্রথম চুক্তি, এরপরে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক প্রথম সংস্থা, ভিন্ন ভিন্ন রয়েছে কিন্তু এগুলা আপনারা দেখবেন। এখন বাংলাদেশে পরিবেশ বিষয়ক কয়েকটা সংস্থা রয়েছে। বাংলাদেশে পরিবেশ বিষয়ক সংস্থা, এগুলোর মধ্যে রয়েছে বাপা 2, পবা 3, বেলা 4, BEMF। বাংলাদেশে পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ সংস্থাটা হচ্ছে এই 4টা। বাপা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন। পবা, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন, পরিবেশ বাঁচাও আন্দোলন। বেলা, বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার্স অ্যাসোসিয়েশন। 4, বাংলাদেশ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ফোর্স, বাংলাদেশ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ফোর্স। এই 4টা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সাড়া জাগানোটা হচ্ছে এটা। রিজওয়ানা সিদ্দিকী হাসান মনে হয় এই বেলার প্রধান এটা। এখন পরিবেশ বিষয়ে কোথাও কোনো ঘটনা ঘটলে মূলত এই বেলা তারা লয়ার্সরা, তাদের একটা অ্যাসোসিয়েশন রয়েছে, তারা সেখানে রিট করে হাইকোর্টে বা বিভিন্ন রকমের অ্যাকশনে তারা যায়। আচ্ছা, এটার পরে আসি আমরা যে পরিবেশ বিষয়ক আপনারা বই খুললে দেখবেন যে বিভিন্ন দিবস উদযাপন করা হয়। তো দিবসটা আমাদের চাকরির পরীক্ষাতে অনেকবারই আসে কম বেশি এটা। তো ওই দিবসগুলির মধ্য থেকে আমাদের পরিবেশ বিষয়ক দিবস কোনগুলি, যেটা আমাদের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমি ওই দিবসগুলির মধ্য থেকে বেছে বেছে পরিবেশ বিষয়ক যে দিবসগুলি রয়েছে সেটা আপনারা একটু টুকে রাখবেন। পরিবেশ বিষয়ক দিবস। পরিবেশ বিষয়ক দিবসের মধ্যে রয়েছে এটা 2 ফেব্রুয়ারি, আমি আগে তারিখগুলি লিখে নিই। 21 মার্চ, 22 মার্চ, 23 মার্চ। বিশ্ব আবহাওয়া দিবস 2 ফেব্রুয়ারি, বিশ্ব জলাভূমি দিবস, বিশ্ব
বন দিবস, 22 মার্চ বিশ্ব পানি দিবস। এই দেখেন চারটার মধ্যে এই তিনটা এলোমেলো হওয়ার মতো। আপনি এখন পড়বেন, আবার কিছুক্ষণ পরে আপনি এটা ভুলে যাবেন, যে বন, পানি এবং আবহাওয়া। এরপরে রয়েছে 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস, 22 মে জীব বৈচিত্র্য দিবস, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই 5 জুনটা আমাদের একাধিকবার চাকরির পরীক্ষাতে এসেছে। পরে 17 জুন বিশ্ব মরুকরণ এবং খরা প্রতিরোধ দিবস। আমি শুধু সালগুলি, তারিখগুলি লিখে দিই। 17 পরে 29 জুলাই বিশ্ব বাঘ দিবস বা টাইগার দিবস। 16 সেপ্টেম্বর ওজোন স্তর সংরক্ষণ দিবস। ওজোন স্তর সংরক্ষণ দিবস। 22 সেপ্টেম্বর বিশ্ব গাড়ি মুক্ত দিবস। মানে গাড়ি চললে তো কার্বন ডাইঅক্সাইড নিঃসরিত হয়, তো কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ মানে ধোঁয়াটা তৈরি হচ্ছে, ওজোন স্তর ক্ষতি হচ্ছে। তো এই 22 সেপ্টেম্বর যাতে কেউ গাড়িতে না ওঠে, সুতরাং গাড়ি ছাড়াই চলার জন্য উদ্বুদ্ধ করার জন্য বিশ্ব গাড়ি মুক্ত দিবস পালন করা হচ্ছে। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। 19 নভেম্বর বিশ্ব টয়লেট দিবস, যাতে নিরাপদ টয়লেট ব্যবহার করে এই জন্য সচেতন করার জন্য 19 নভেম্বর এটা করা হচ্ছে। পরে হচ্ছে 11 ডিসেম্বর বিশ্ব পর্বত দিবস। পর্বত দিবসটা পর্বতগুলোকে রক্ষা করার জন্য, বা সেটাকে অনেকে সেখানে যাচ্ছে, নোংরা করছে, বা যাতে পর্বতটা গলে না আসে সেটা সুরক্ষা করা যায়, এই জন্য বিশ্ব পর্বত দিবস। তো আমাদের পরিবেশ সংক্রান্ত দিবস হচ্ছে এইগুলা। আপনারা এগুলা পড়লে আশা করি এর ভেতর থেকে পরিবেশ সংক্রান্ত কোশ্চেনটা কমন পাবেন। দিবসের পরে আসি আমরা জলবায়ু কূটনীতি, যেটা সম্পূর্ণভাবে আমাদের বিসিএস এর সিলেবাসে নতুন একটা বিষয়। জলবায়ু কূটনীতি। জলবায়ু কূটনীতি এটা রিটেনের জন্য বেশি গুরুত্বপূর্ণ, যদিও প্রিলির সিলেবাসের মধ্যে জলবায়ু কূটনীতিটা রয়েছে। তো এখন জলবায়ু কূটনীতিটা কাকে বলে আমি শুধু সংজ্ঞা আকারে বলি, যে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্বের জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজনে জলবায়ু পরিবর্তনের মাধ্যমে যে সমস্ত রাষ্ট্রগুলি দায়ী তাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলি তার ন্যায্য হিস্সা আদায় করার লক্ষ্যে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তাকেই বিশ্ব জলবায়ু কূটনীতি বলে। আমি আবার রিপিট করছি, দেখেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজন কার্যক্রমে জলবায়ু পরিবর্তনের যে সকল উন্নত রাষ্ট্রগুলি দায়ী তাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলি তাদের ন্যায্য হিস্সা আদায়ের লক্ষ্যে যে কূটনৈতিক তৎপরতা চালায় তাকে জলবায়ু কূটনীতি বলে। কেমন? ধরুন চীনে হাজার হাজার কলকারখানা রয়েছে, তারা কলকারখানা চালাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছে, পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে,
পর্বত থেকে বরফ গলে সমুদ্রে চলে আসছে, সমুদ্রের উচ্চতাটা বেড়ে যাচ্ছে, নিম্ন রাষ্ট্রগুলি নিমজ্জিত হচ্ছে। তাহলে এই যে সমুদ্রের মধ্যে যে রাষ্ট্রগুলি রয়েছে তারা যেটা নিমজ্জিত হচ্ছে বা বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে, এর জন্য মূলত দায়ী কে? চীন। চীন কলকারখানার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছে, আর এখানে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন মালদ্বীপ চীনের কাছ থেকে বা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য যে কূটনৈতিক তৎপরতা চালাবে সেটাই হচ্ছে জলবায়ু কূটনীতি। এখন মালদ্বীপ কি যুক্তরাষ্ট্রকে বলতে পারবে যে এই বেটা তোমার জন্য আমি ডুবে যাচ্ছি, তুমি এখন আমাকে $500 বিলিয়ন দাও? এটা মালদ্বীপ বলতে পারবে না। তো কি বলতে পারবে? যে সে লবি সৃষ্টি করে সে জো বাইডেনকে রাজি করাবে যে তুমি আমাকে এতটা সাহায্য দাও। সে হয়তো প্রতিশ্রুতি দিবে যে ঠিক আছে তোমাকে আমি $200 বিলিয়ন দিব। সে প্রতিশ্রুতি দিয়ে সে হয়তো ভুলে যাবে, তখন আবার মালদ্বীপ সে কূটনৈতিক চ্যানেলে তাকে স্মরণ করিয়ে দিবে যে তুমি না আমাকে এত ডলার দিতে চেয়েছিলা, তুমি ভুলে গেছো, এখন তুমি আমাকে দাও। তার কাছ থেকে এই ন্যায্য হিস্সাটা আদায় করে নেওয়ার জন্য যে কূটনৈতিক তৎপরতা, সেটা হচ্ছে জলবায়ু কূটনীতি। আমাদের ফরেন অ্যাফেয়ার্সে যে সমস্ত অফিসাররা নিয়োগপ্রাপ্ত হচ্ছে তাদেরকে এই জলবায়ুর উপরে বিশেষভাবে ট্রেনিং দেওয়ার জন্য বিদেশে পাঠানো হচ্ছে। তার কারণটা কি? যে জলবায়ুর পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশও কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে একটি। সুতরাং বিদেশ থেকে বাংলাদেশের এই সাহায্য সহযোগিতাটা নিয়ে আসবে কারা? এই ফরেন ক্যাডারের যে সমস্ত অফিসাররা রয়েছে তারা নেগোসিয়েশন করে, যার পরিপ্রেক্ষিতে এই সমস্ত অফিসারদেরকে এই জলবায়ুর উপরে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থাটা করা হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় রয়েছে, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব। এটা আমার কাছে মনে হয়েছে বেশ গুরুত্বপূর্ণ, এটা যে কোনো সময় পরীক্ষাতে আসতে পারে। কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব। আচ্ছা, কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবটা কি? যে 1960-এর দশকে বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলো রাসায়নিক এবং কীটনাশক ব্যবহার করে কৃষিক্ষেত্রে যে আমূল পরিবর্তন করেছিল তাকেই সবুজ বিপ্লব বলা হচ্ছে। তার মানে 1960-এর দশকে পৃথিবীর যে সমস্ত উন্নয়নশীল রাষ্ট্রগুলি, এখানে দুইটা শব্দ কিন্তু দেখেন, যে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের মাধ্যমে কৃষিক্ষেত্রে যে অধিক উৎপাদন ঘটিয়েছিল এটাকেই বলা হচ্ছে এই সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন। এখন এই গ্রিন রেভলিউশনের সময়কালটা কখন? 1950 থেকে 1960। এই সময়েই মূলত পৃথিবীতে কৃষিক্ষেত্রে এই বিপ্লবটা ঘটেছিল। অর্থাৎ দুইটা জিনিস এখানে ব্যবহার করা হয়, মূলত ধান এবং গম। এই সময়ে কীটনাশক সারের ব্যবহার হচ্ছে এবং রাসায়নিক সারের ব্যবহারটা হচ্ছে। দেখেন যে আগে গ্রামগঞ্জের মানুষজন তারা ওই জমিতে গোবরের সার বা অন্যান্য বিষটা দিয়ে তারা আবাদ করত, কিন্তু এখন তারা এই ইউরিয়া, ফসফেট, পটাশ এগুলা ব্যবহার করছে। আগে একটা জমিতে দেখা যেত 3 থেকে 4 মণ ধান হতো, আর এখন একটা জমিতে 20 থেকে 25 মণ পর্যন্ত ধান হচ্ছে। কিসের মাধ্যমে? এই রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহারের পরিপ্রেক্ষিতে। যদিও কোনো শান্তি নেই যে আগে 3 মণ ধান পেলে ওটাই তার জন্য যথেষ্ট ছিল, সে একবেলা খেত, একবেলা না খেয়ে থাকতো। আর এখন সে 3 বেলায় খাচ্ছে, কিন্তু 3 বেলা খাওয়ার আগ দিয়ে তাকে ঔষধ খেতে হচ্ছে। তার মানে ওই 25 মণ ধান পেলে 20 মণ ধানই ডক্টরের জন্য রেখে দিতে হচ্ছে, আর 5 মণ ধান সে ব্যবহার করতে পারছে। তার মানে রাসায়নিক বিপ্লব হয়েছে, সবুজ বিপ্লব হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে শান্তি এখানে আসেনি। এখন এই সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? সবুজ বিপ্লবের জনক নামটা আপনারা মনে রাখবেন,
নরম্যান বারলগ, তিনি মেক্সিকোর। নরম্যান বারলগ সবুজ বিপ্লবের জনক। তিনি মূলত 1950 থেকে 60-এর দশকে মেক্সিকোতে এই রেভলিউশনটা শুরু করেন যে তোমরা রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করো, অধিক উৎপাদন করো। পরবর্তীতে 1968 সালে যুক্তরাষ্ট্রের ইউএনএসআইডি নামক একটা প্রতিষ্ঠান রয়েছে। এই ইউএনএসআইডি এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা উইলিয়াম এস গার্ড, উইলিয়াম এস গার্ড, তিনি সর্বপ্রথম এই গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব শব্দটি ব্যবহার করেন। শব্দের ব্যবহার মানে নরম্যান বারলগ তিনি কিন্তু সবুজ বিপ্লব শব্দটি ব্যবহার করেননি। তিনি শুধু উৎপাদন করে গেছেন, উৎপাদনের জন্য যা যা দরকার তিনি সেই কাজটা করে গেছেন, কিন্তু তার উৎপাদনটাকে গ্রিন রেভলিউশন নামে অভিহিত করছেন এই উইলিয়াম এস গার্ড। 1968 সালে তিনি সর্বপ্রথম এই সবুজ বিপ্লব শব্দটি ব্যবহার করেন, যেটা এখন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই সবুজ বিপ্লবের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে হাইব্রিড বা জেনেটিক্যাল যে সমস্ত পণ্যগুলি রয়েছে, এই সমস্ত পণ্যগুলি কিন্তু এই সবুজ বিপ্লবের মাধ্যমে চলে আসে, যে কে কত বেশি উৎপাদন করতে পারে, তার গুণাগুণ যাই থাক না কেন উৎপাদনের পরিমাণটা বাড়াতে হবে। সবুজ বিপ্লবের পরে আসি আমরা গ্রিন পলিটিক্যাল পার্টি। গ্রিন পলিটিক্যাল পার্টি পরিবেশকে সম্পর্ক করে এবং পরিবেশের উন্নয়নের জন্য যে সমস্ত রাজনৈতিক দল কাজ করে থাকে তাদেরকে বলা হচ্ছে গ্রিন পলিটিক্যাল পার্টি। যে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি এই সমস্ত দলগুলির এক একটা এজেন্ডা রয়েছে, যে আমরা নির্বাচনের আগ দিয়ে তারা বলে যে আমরা ক্ষমতায় গেলে এই করব সেই করব, তাদের ব্যাপারগুলো সবই পলিটিক্যাল। কিন্তু এই গ্রিন পলিটিক্যাল পার্টির মূল ব্যাপারটি থাকে, তারা বলে যে আমরা ক্ষমতায় গেলে পরিবেশের জন্য এই করব, মানে তাদের মূল এজেন্ডাটা হচ্ছে পরিবেশ। তো পৃথিবীতে এই গ্রিন পলিটিক্যাল পার্টি রয়েছে তিনটি। গ্রিন পলিটিক্যাল পার্টি তিনটি। এক, ভ্যালুস পার্টি, এটা 1972 সালে নিউজিল্যান্ডে সর্বপ্রথমে গঠিত হয়েছিল। ভ্যালুস পার্টি, নিউজিল্যান্ড। দুই, ডাই গ্রুনেন পার্টি, 1979, এটা জার্মানিতে। তিন, ইকোলজি পার্টি, 1989, ব্রিটেন। এই তিনটা পার্টি পৃথিবীতে রয়েছে, যেটা গ্রিন পলিটিক্যাল পার্টি নামে পরিচিত। আমাদের সর্বশেষ বিষয় হচ্ছে গ্রিন সার্টিফিকেট। গ্রিন পলিটিক্যাল পার্টির পরে গ্রিন সার্টিফিকেট। গ্রিন সার্টিফিকেট এটা মূলত ডেনমার্কে শুরু হয়েছিল। ব্যাপারটা হচ্ছে প্রচলিত কার্বন নিঃসরণের চেয়ে অপেক্ষাকৃত কম নিঃসরণকারী প্রতিষ্ঠানকে সরকার কর্তৃক যে সনদ প্রদান করা হয় তাকে বলা হয় গ্রিন সার্টিফিকেট। এটা কেমন? যে ধরুন একটা কোম্পানি
তারা কারখানাতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তারা ত্যাগ করে, সরকার বলল তোমরা যদি বিশেষ প্রক্রিয়ায় এই নিঃসরিত কার্বনের পরিমাণটা কমাইতে পারো তাহলে আমি তোমাদেরকে একটা সনদ দিব। ওই সনদের বলে তোমার ট্যাক্সের পরিমাণটা কমে যাবে এবং তুমি সরকারের কাছ থেকে আরও অনেক সুযোগ সুবিধা লাভ করবা। একটা গাড়ি রয়েছে, সেই গাড়ির মালিককে বলল যে তুমি যে কারটা চালাচ্ছ এই কার থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরিত হচ্ছে, তুমি যদি কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করো তা তুমি আমার কাছ থেকে একটা সার্টিফিকেট পাবা, যার পরিপ্রেক্ষিতে তোমার ইন্স্যুরেন্সের পরিমাণটা কমবে, ট্যাক্সের পরিমাণ কমবে, ইত্যাদি ফ্যাসিলিটিস তুমি পাবা। তো এখন ওকে যদি কার্বন ডাইঅক্সাইড কম নিঃসরণ করতে হয় তাহলে মোবিলটা অল্প দিন পর পর চেঞ্জ করতে হবে, গাড়ির ফিটনেসটা ঠিক রাখতে হবে। তো এই যে জনগণকে উদ্বুদ্ধ করা, এইটাকেই মূলত বলা হচ্ছে গ্রিন সার্টিফিকেট, যে প্রচলিত নিঃসরিত কার্বন ডাইঅক্সাইডের চাইতে কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী প্রতিষ্ঠান বা ব্যক্তিকে সরকার কর্তৃক যে সার্টিফিকেট প্রদান করা হবে তাকে বলা হবে গ্রিন সার্টিফিকেট। এটি সর্বপ্রথম চালু হয়েছিল ডেনমার্কে। আমাদের বাংলাদেশেও যখন বাজেট ঘোষণা করা হয় 2018 এবং 19 অর্থ বছরে এই গ্রিন সার্টিফিকেটের বাবদ কিছু টাকা বরাদ্দ রাখা হয়েছিল, 200 কোটি টাকা এই গ্রিন সার্টিফিকেট বাবদ রাখা হয়েছিল, যে কোনো গার্মেন্টস কারখানা বা কোনো কোম্পানি যদি কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মানে প্রচলিত চাইতে নিঃসরণ করে তাহলে তাকে এই টাকার থেকে কিছুটা বরাদ্দ দেওয়া হবে। যদিও পরবর্তী বাজেটগুলিতে আর এটা উল্লেখ করা হয়নি, কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম 2018-19 অর্থ বছরে এই গ্রিন সার্টিফিকেটের বরাদ্দটা রাখা হয়েছিল। তো আমাদের আজকে এই পর্যন্তই। আপনারা পরিবেশ সম্পর্কিত বিষয়গুলিও আপগ্রেড রাখবেন, এটাতে নেটে ঢুকে যদি কোনো বিষয় পরিবর্তন আসে তো আপনারা দেখে নেবেন। তো আপনাদের জন্য মেসেজ রয়েছে, শামীম আপনাদের মেসেজটা দিবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এরপরে ম্যাথ ক্লাস রয়েছে। ম্যাথ ক্লাসটা 8:35-এ শুরু হবে। আপনারা যারা এখনো ক্লাস টেস্ট দেননি তারা ক্লাস টেস্টটা দিয়ে দিবেন। ক্লাস টেস্ট দেওয়ার পরে ম্যাথ ক্লাসটা শুরু হবে। আচ্ছা, থ্যাংক ইউ।